প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সন্দেশখালী ক্যানিং ভাঙড় থেকে বেলডাঙ্গায় বাড়ছে ভিড়, আবেগের টানে এসেছি বললেন সংখ্যালঘুরা। ভারতের ধীর বিকাশের জন্য হিন্দুরা দায়ী, বামেদের আক্রমণ মোদির। পশ্চিমবঙ্গ থেকে যেন বাংলাদেশে ঢুকে না পড়ে, বিবৃতি দিয়ে ধরপাকড়ের নির্দেশ যোগীর। দিদিমণির বিদায় আসন্ন, হুমায়ুনের গর্জনে এবার ভোগে গেল তৃণমূলের সংখ্যালঘু ভোটও। বাবরি মসজিদ নির্মাণে টাকা ছড়াছড়ি, কে দিচ্ছে 80 কোটি টাকা, শিলান্যাসে দাবি হুমায়ুনের। মমতার দেখানো পথে হুমায়ুনের বাবরি মসজিদ, হঠাৎ কেন এমন মন্তব্য অধীরের। বাংলায় বাবর, রোহিঙ্গাদের সরকার চলছে, জনতা কি সংঘবদ্ধ হওয়ার বার্তা শ্রমিকের। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল, ঘোষণা কার্তিক মহারাজের। হিন্দুরা শিক্ষা নিন, মমতাকে না সরালে অনেক এলাকা ঔরঙ্গজেবের নামে করবে সোচ্চার শুভেন্দু। 5 লক্ষ গীতা পাঠে আমন্ত্রিত হয়েও কি যাবেন না মমতা? উনি যাবেন কেন, পাল্টা খোঁচা শুভেন্দুর। এসআইআর আবহে মতুয়াদের ভুল বোঝাচ্ছেন মমতা, মুখোশ খুলে দিতে ঠাকুরনগরে মিছিল মিঠুনের। ব্যাপক উত্তেজনা ভাঙড়ে, দিনে দুপুরে চলল গুলি, তৃণমূলের কাঠগড়ায় আইএসএফ। মুসলমান ভোট নিয়ে কোন অঙ্কে অপোজিশন পার্টি হওয়া যায় বলে দিলেন হুমায়ুন। শীতে ডিমের দাম বাড়ছে কেন, এবার বাজারে হানা দিল টাস্ক ফোর্স। বাবরি মসজিদের শিলান্যাসের পেছনে পুলিশ দিতে মদত মমতারও, বোমা ফাটালেন শুভেন্দু। বাংলায় বহাল তবিয়তে বাবরি মসজিদের শিলান্যাস, সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ, গর্জে উঠলেন শুভেন্দু। ওয়াকফ সম্পত্তি পোর্টালে আপলোডের শেষ দিন ছিল শনিবার, বাংলায় কোন জেলায় কত আপলোড হলো। মসজিদ নির্মাণে লাগছে প্রায় 300 কোটি টাকা, কারা দিচ্ছেন জানিয়ে দিলেন হুমায়ুন। পাকে পড়েছে তৃণমূল, শেষমেশ কল্যাণের মুখে অভিষেক স্তোত্রী, ঠেলার নাম বাবাজি, পাল্টা বিরোধীরা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। দিনভর গোটা রাজ্যে নজর থাকবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। হুমায়ুন কবির দাবি করেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে সামিল হবেন হাজার হাজার মানুষ। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, রাতে এলাকা পরিদর্শন করেছে ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন। পুলিশের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি। এদিন সকাল থেকে দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাচ্ছেন সংখ্যালঘুরা। কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া ভোর থেকে একে একে হাজির হচ্ছেন তারা। একদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, আর পাশে তৈরি হবে মঞ্চ, সেখানে উপস্থিত থাকবেন মৌলানারা। দুদিকে একেবারে প্রস্তুত। রাতে হুমায়ুনের সঙ্গে বৈঠক করেছে পুলিশ, নিরাপত্তার দিক নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। আর ভোর হতেই দেখা গেল অনেকে ইট মাথায় করে নিয়ে হাজির হচ্ছেন। তারা চান তাদের দেওয়া ইটে গাঁথা হোক বেলডাঙ্গার বাবরি মসজিদ। প্রশ্ন করে জানা গেল কেউ গিয়েছেন ক্যানিং থেকে, কেউ সন্দেশখালী, কেউ ভাঙড়, কেউ ইটাহার, সুন্দরবন কিংবা বিষ্ণুপুর বা দেওগঙ্গা থেকে। রাজনৈতিক পরিচয় জিজ্ঞাসা করলে তারা বলছেন, আমরা কোনো দলের সঙ্গে যুক্ত নেই, মসজিদ হচ্ছে বলেই শুধু এসেছি। আবার কেউ রাজনৈতিক দলের কর্মী হওয়ার কথা স্বীকার করলেও বলছেন, এখানে এসেছি মুসলিম হিসেবে, মসজিদ হচ্ছে তাই আবেগের টানে এসেছি। কেউ গাড়ি ভর্তি ইট নিয়ে হাজির হচ্ছেন, আবার কেউ আর্থিক ক্ষমতা তেমন নয়, তারা 2-3টে ইট নিয়েও হাজির হচ্ছেন। NH-12 ঠিক পাশে মসজিদ তৈরি করার হুমায়ুনের কথা। সেখানেই সকাল থেকে জমায়েত বাড়ছে। তবে তারা চান শুধু মসজিদ নয়, পাশাপাশি স্কুল ও হাসপাতালও তৈরি হোক বেলডাঙ্গায়। আজকের ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী মোদি। তবে এই অর্থনীতি যখন ঢুকছিল সেই সময়টিকে হাতিয়ার করে হিন্দুদের সংস্কৃতিকে গালিমারিত্ব করা ঠিক হয়নি বলে দাবি প্রধানমন্ত্রী। গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রসঙ্গ তুলে ধরেন তিনি, নিশানা করেন বাম মনস্কদের। এদিন তিনি বলেন, বর্তমানে আমরা এমন একটা সন্ধিক্ষণে রয়েছি যেখানে একবিংশ শতাব্দীর 1/4 আমরা পেরিয়ে ফেলেছি। বিশ্ব এই পর্বে অনেক উত্থান পতন, আর্থিক সংকট, মহামারী ইত্যাদি দেখেছে। এই সময়টা সত্যিই অনেকটা প্রতিকূল ছিল। আজও বিশ্ব অনিশ্চয়তাপূর্ণ একটি অবস্থায় রয়েছে, কিন্তু এর মধ্যে ভারত নিজেকে একটি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছে। আমরা আজ আত্মবিশ্বাসে পরিপূর্ণ। গোটা বিশ্ব যখন ধীরগতির অর্থনীতি নিয়ে বিচলিত, সেই সময় ভারত তখন যেন উদীয়মান সূর্য, এমনটাই মত একাংশের অর্থনীতিবিদদের। ভারতের জিডিপি, আয়, আমদানি, রপ্তানি সবই সবুজ সংকেত দিচ্ছে বলেই মত তাদের। নজর কাটছে জিডিপি বৃদ্ধির হারও। অবশ্য নয়াদিল্লির এই জিডিপি অঙ্ক নিয়ে বিতর্ক কম নয়। মোদির কথায় আজ এত প্রশংসা পেলেও এককালে অপবাদে শেষ ছিল না। কেউ কি কখনো কোনো দেশকে হিন্দু রেট অফ গ্রোথ বলে? ওই সব যারা বলেছিলেন এখন তারা কোথায় গেলেন? ভারত যখন 2-3% জন্য ধুঁকছিল, সেই সময় আপনারাই তো দেশের মানুষের রাস্তা দিয়ে ছিনিমিনি খেলেছিলেন। এটা দাসত্বের মানসিকতা ছাড়া আর কিছুই নয়। প্রতি মুহূর্তে এটা প্রমাণের চেষ্টা চলেছিল যে ভারতের ধীর বিকাশের জন্য হিন্দু সভ্যতা ও সংস্কৃতি দায়ী।
অনুপ্রবেশকারীদের উত্তরপ্রদেশে আশ্রয় নেওয়া থেকে রুখতে তৎপর যোগী প্রশাসন। দেশ জুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন। এই আবহে পশ্চিমবঙ্গ কিংবা অন্য কোনো রাজ্য থেকে যাতে কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা উত্তরপ্রদেশে ঢুকে না পড়ে সেদিকটাই খেয়াল রাখতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্তাদের। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেছে যোগী প্রশাসন। রাজ্য জুড়ে অনুপ্রবেশকারীদের দ্রুত শনাক্তকরণের জন্য দিন কয়েক আগে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সেই ভিত্তিতে প্রশাসনিক স্তরে নেওয়া হলো পদক্ষেপ। এই বাংলাদেশি উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে আবেগের কোনো জায়গা নেই বলেও স্পষ্ট করে দিয়েছে প্রশাসন। বিবৃতিতে বলা হয়েছে, এটা জাতীয় নিরাপত্তার অন্তর্গত একটি বিষয়, যার সঙ্গে কোনো রকমভাবে আপোষ করা চলবে না। পাশাপাশি এই ক্ষেত্রে আবেগের কোনো জায়গা রাখা যাবে না। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি সংগঠিত বাংলাদেশি চক্রের খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্য জুড়ে বেশ কয়েকটি জেলায় বাংলাদেশ ও রোহিঙ্গারা গা ঢাকা দিয়ে রয়েছে। ইতিমধ্যে তাদের অনেকেই গ্রেপ্তার করেছে এটিএস বাহিনী। তবে সেই গ্রেপ্তারের মধ্যে দিয়ে অভিযান শেষ হবে না। উত্তরপ্রদেশ সরকার বিবৃতিতে জানিয়েছে, এই বাংলাদেশি চক্রগুলিকে প্রতিটি স্তর থেকে শেষ করতে হবে, যাতে আগামী দিনেও এই সকল অনুপ্রবেশকারীদের চক্রগুলি আর মাথা তুলে না দাঁড়াতে পারে। সম্প্রতি অনুপ্রবেশ রুখতে গিয়ে আটক শিবির বা ডিটেনশন ক্যাম্পেরও ঘোষণা করেছে যোগী সরকার। ভিনদেশি নাগরিক ধরা পড়লে তাকে পাঠানো হবে এই ডিটেনশন সেন্টারে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করে সমস্ত জেলা শাসকদের যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে আরও এক ধাপ এগিয়ে এলো যোগী সরকার। অবশ্য অনুপ্রবেশ রুখতে তৎপরতা দেখালেও এসআইআর এর কাজে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে এই রাজ্য। এতদিন সকলে মনে করতেন যে হিন্দু ভোট তৃণমূল হয়তো বেশি পাবে না, কিন্তু সংখ্যালঘু ভোটের সবটাই তারা পাবে, আর তাই নিয়ে তারা অনায়াসে ক্ষমতায় চলে আসবে। কিন্তু আজ থেকে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্রের যে আমূল পরিবর্তন হয়ে গেল, তা বাবরি মসজিদের শিলান্যাসের মুহূর্তে হুমায়ুন কবিরের বক্তব্যের মধ্যে দিয়ে আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল সকলের কাছে। যদি নিজের কথা মতো এই কাজ হুমায়ুন কবির করেন আর সেই মতো সংখ্যালঘুদের একত্রিত করতে পারেন, তাহলে আগামী দিনে তা পশ্চিমবঙ্গের জন্য যেমন চিন্তাজনক, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা এবং যে সংখ্যালঘু ভোট তিনি সবটা পাবেন বলে মনে করেছিলেন, তাও ভোগে যাবে বলেই মনে করছেন একাংশ। ইতিমধ্যে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন। তবে সকলের মধ্যে একটাই প্রশ্ন, যে সত্যি কি তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই? সত্যি কি তিনি এবার সংখ্যালঘু ভোটে ভাঙন ধরিয়ে তৃণমূলকে বিপদে ফেলবেন, নাকি সবটাই লোক দেখানো? তবে তলায় তলায় কি সমঝোতা আছে সেটা তো সময় বলবে। কিন্তু আজ বাবরি মসজিদের শিলান্যাসের মুহূর্তে যে হুঙ্কার হুমায়ুন কবির দিলেন, তাতে চরম বিপদ বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়। সবেদর নির্মণই সংখ্যালঘু ভোটে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঠিক কি বলেছেন হুমায়ুন? এদিন বাবরি মসজিদের শিলান্যাসের মঞ্চ থেকে বড় মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, 2011 সালে 67 জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন। 2016 সালে মমতা ব্যানার্জি তা কমিয়ে 57 জন করলেন, আর 2021 সেটা নামিয়ে 44 জনের নামিয়ে আনা হলো। এই ক্ষেত্রে হুমায়ুন বাবুর বার্তা, 90টি আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতাতে হবে, আর বাকি 204টি আসনে হিন্দুরা কাকে সমর্থন করবেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারীকে, সেটা তারা বুঝে নেবেন। তবে 90টি আসনে সংখ্যালঘু প্রার্থীদের জিতিয়ে বিরোধী শক্তিকে নিজেদের দখলে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ভরতপুরের বিধায়ক। আর এটা রাজ্যবাসীর কাছে যেমন চিন্তার বিষয়, ঠিক তেমনই সে তৃণমূলের সংখ্যালঘু ভোটেও বড় মাপের ধাক্কা আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সকলের একটাই প্রশ্ন, তিনি মসজিদ করতে পারেন, কিন্তু বাবরের নামে কেন মসজিদ করছেন? কার সুবিধা করে দেওয়ার চেষ্টা করছেন সাসপেন্ডেড তৃণমূলের এই বিধায়ক? বিজেপি দাবি করছে এটা তৃণমূলের মেরুকরণের রাজনীতি। তারা ভোটের আগে হিন্দু ভোট পাওয়ার জন্য লোক দেখানো নাটক করে হুমায়ুন বাবুকে সাসপেন্ড করেছেন। বাস্তবে তারা হুমায়ুনের সঙ্গে রয়েছেন। অন্যদিকে তৃণমূলের দাবি, হুমায়ুন কবির বিজেপির সুবিধা করে দিতে চাইছেন। আর এসবের মধ্যেই না তৃণমূল না বিজেপি, তিনি যে আলাদা দল গঠন করতে চলেছেন তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন বিধায়ক। আর নিজের অবস্থানে অনড় থেকে আজ বাবরি মসজিদের শিলান্যাসের মঞ্চ থেকে তা নির্মাণের জন্য যে প্রচুর অর্থ তাকে সহযোগিতা করা হচ্ছে, সে নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। বিগত কয়েকদিন ধরে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে সরগরম ছিল রাজ্য রাজনীতি। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। আর তার মধ্যে আজ সেই বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন। তবে অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে কারা তাকে এত টাকা দিচ্ছে, কোথা থেকে আসছে বিপুল খরচের মসজিদ নির্মাণের অর্থ? তলায় তলায় কি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন? আর এই ব্যাপারে সেই শিলান্যাসের মঞ্চ থেকে রীতিমতো ধোঁয়াশা বাড়ালেন হুমায়ুন কবির। এদিন মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাসের মঞ্চ থেকে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যে অর্থের অভাব হবে না তা স্পষ্ট করে দেন হুমায়ুন। তিনি বলেন, বাবরি মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না। রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন। একটি সংস্থা 80 কোটি টাকা দেওয়ার প্রস্তুতি দিয়েছে, তাই মসজিদ নির্মাণে টাকার কোনো অভাব হবে না। বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গিয়েছে। সকলের একটাই আপত্তি, মসজিদ করা যেতেই পারে, কিন্তু বাবরের নামে মসজিদ হচ্ছে কেন? তৃণমূল অবশ্য আগে ভাগেই হুমায়ুন বাবুকে সাসপেন্ড করে একটা বিষয় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যে তাদের সঙ্গে এই ব্যক্তির কোনো যোগ
নেই। তারা একে কোনো মতেই সমর্থন করে না, কিন্তু তলায় তলায় এর পেছনে তৃণমূল নেত্রীর সমর্থন যে নেই তার গ্যারেন্টি কোথায়, তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। আর এসবের মাঝে হুমায়ুন কবির যেভাবে বাবরি মসজিদ শিলান্যাস করছেন এবং তার পেছনে তিনি যে সমস্ত যুক্তি দিচ্ছেন তা আসলে মুখ্যমন্ত্রীর কারণে হয়েছে বলে দাবি করালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু হঠাৎ অধীর এমন কথা বললেন কেন? কি এমন করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা, যার জন্য হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের এত বড় সাহস পেয়ে গেলেন? তৃণমূল থেকে হুমায়ুনকে সাসপেন্ড করার পরে তিনি দাবি করেছেন যে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন। অবশেষে আজ সেই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। যদিও বা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন তুলে দিয়ে হুমায়ুন বাবু এটাও বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মন্দির করতে পারেন তাহলে তিনি মসজিদ করবেন, তাতে আপত্তি কোথায়? আর সে বিষয়ে এবার হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করার প্রস্তাব পেয়ে গেলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে বলে বুঝিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, তৃণমূল পার্টির নেত্রী মমতা সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসে পশ্চিমবঙ্গে, মহাকালকে নিয়ে আসছে পাহাড় থেকে সমতলে, দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে, পথ দেখিয়েছে মমতা। আর তার দলের বিধায়ক সে পথ অনুসরণ করে বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা দীঘার তটে তাহলে বাবরি মসজিদ কেন নিয়ে আসা যাবে না? যা কিছু দেখছেন তা সৃষ্টি করেছেন মমতা। অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্ভে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি। দীর্ঘদিন ধরে রাজ্যের বুকে বিজেপি নেতারা দাবি করেছেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আর 2026-এর বিধানসভা ভোটে যদি পরিবর্তন না হয় তাহলে হিন্দু সংস্কৃতি এবং হিন্দু সনাতনী বলে কোনো কিছুর অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না বলে দাবি করেছেন তারা। আর এসবের মাঝে আজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। সকলের একটাই প্রশ্ন যে তিনি কেন বাবরের নাম মসজিদে শিলান্যাস করলেন, কেন তিনি অন্য কোনো নাম রাখতে পারলেন না? যদিও বা তৃণমূল তাকে সাসপেন্ড করে দায়ে ঝেড়ে ফেলার চেষ্টা করেছে, কিন্তু ভেতরে ভেতরে তৃণমূলেরই কোনো রাজনৈতিক খেলা নয় তো। বাইরে তারা দেখাচ্ছে যে তারা হুমায়ুনের সঙ্গে দূরত্ব স্থাপন করেছে, কিন্তু একদিকে মুসলিম ভোটকে নিয়ে আসার চেষ্টা, আবার অন্যদিকে হিন্দু ভোটকে বিজেপির দিক থেকে কাটার জন্য তৃণমূল এবং হুমায়ুনের এই অভ্যন্তরীণ পরিকল্পনা নয় তো, তা নিয়েও বিভিন্ন মহলে চর্চা চলছে। আর এসবের মাঝে বাবরি মসজিদের শিলান্যাসের পরে রাজ্য সরকারকে কড়া ভাষা আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হুমায়ুন যে বাবরি মসজিদের শিলান্যাস করছে তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। তৃণমূল তাকে সাসপেন্ড করলে এর পেছনে বড় মাপের কোনো খেলা নেই তো, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে গেরুয়া শিবিরের মধ্যে। ইতিমধ্যে শুভেন্দু দাবি করেছেন যে সব সাসপেন্ড আসলে নাটক ছাড়া আর কিছুই নয়। এমনকি তিনি এটাও বলেছেন যে মমতার মুখ এবং মুখোশ আলাদা। আর এখানে প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে কি মমতার দল দেখাচ্ছে যে হুমায়ুন বাবুর সাসপেন্ড করা হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তার সঙ্গে কি যোগাযোগ রাখছে তৃণমূল, তাকে কি সাপোর্ট দেওয়া হচ্ছে? পাশাপাশি আরেকটা প্রশ্ন বিরোধীদের মধ্যে উঠেছে যে যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে তাতে এই সমস্ত মন্দির মসজিদের রাজনীতি করে মূল বিষয় থেকে কি দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। আর সেই বিষয়টা আজ করতে পেরে বড় মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক। আর সেখানে তিনি বলেন, বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা থেকে জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধীদের সরকার চলছে, রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সরকার চলছে, তাদের সমর্থনও চলছে। মানুষ সংঘবদ্ধভাবে তার প্রতিবাদ করবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে হিন্দু জাগরণ ঘটেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যতই বাবরি মসজিদে শিলান্যাস করা হোক না কেন, আগামীকাল যে মহৎ সন্ধিক্ষণে সাক্ষী থাকতে চলেছে গোটা বাংলা তথা গোটা দেশ, তাতে উজ্জীবিত হিন্দু সনাতনীরা। ইতিমধ্যে সনাতনী সংস্কৃতি সংসদের পক্ষ থেকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাত পোহালে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বাংলা, যেখানে সমাজের সর্বস্তরের মানুষকে মহৎ কর্মে যোগ্য থাকার আহ্বান জানানো হয়েছে। আর সেই কর্মসূচিতে এবার উপস্থিত থাকতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। ইতিমধ্যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব তৈরি হয়েছে ব্রিগেড ময়দানে। দিনভর চলছে রিহার্সাল। এর আগেও একেবারে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, কিন্তু এবার সে পরিসরকে আরো বাড়িয়ে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে যে বড় কর্মযোগ্য করা হচ্ছে, তাতে বাংলা যে হিন্দু জাগরণের একটা বড় অধ্যায় সাক্ষী হতে চলেছে সকলে, তার বলার অপেক্ষা রাখে না। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব এবং সমস্ত হিন্দু সনাতন এবং সাধারণ মানুষকে এই কর্মসূচিতে আসার আবেদন জানানো হয়েছে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে। শুধু তাই নয়, এই কর্মসূচিতে বাংলাদেশ থেকেও যে সাধু সন্তদের একটি দল আসছে, আর সে কথাও জানিয়ে দিলেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ। এদিন ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর সেখানে কার্তিক বলেন, পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জ থেকে বহু মানুষ যেমন আসবেন, তেমনি ঝাড়খণ্ড, বিহার, আসাম সংলগ্ন থেকে সাধু সন্ন্যাসীরা আসবেন। বাংলাদেশ থেকে একটি টিম আসছে, 56 জনের একটি টিম পাসপোর্ট ভিসা করে আসছে। রাজ্যপাল তো আসছেনই, এছাড়া আর্মি বিভাগের প্রধানরাও আসছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তি, আশা করি তারাও কিন্তু আসবেন।